দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। এবং যেহেতু বছরের প্রথম আয়োজন আমাদের এটি, এই বছরের আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছর আপনাদের সকলের জীবনে শান্তি বয়ে নিয়ে আসুক সেই কামনায়। আজ যেহেতু নতুন বছরের বলছিলামই, আমরা নতুন বছরের নতুন প্রোগ্রাম এবং প্রথম আয়োজন আমাদের। আজ আমরা আমাদের অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসলে আমাদের দেশের যে বিউটি ইন্ডাস্ট্রি, বিউটি সেক্টর, সেখানকার পায়োনিয়ার বলা যায়। এবং প্রথম আমাদের দেশে বিউটি কনসেপ্টটাকে যিনি শুরু করেছিলেন, আমরা তাকে আজ আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিউটি এক্সপার্ট এবং বিউটি পায়োনিয়ার জারিনা আসগারকে। কেমন আছেন? ভালো। আচ্ছা, বলছিলাম প্রথম আসলে আমাদের দেশের মানে স্বাধীন বাংলা বা বাংলাদেশের প্রথম যেই বিউটি পার্লার অথবা বিউটি ইন্ডাস্ট্রি, সেটা আপনার হাত ধরে শুরু হয়েছিল, সেই গল্পে আমরা যাব। কিন্তু জানতে চাই, যেহেতু বিউটি এক্সপার্ট আপনি বা বিউটি নিয়ে আপনি কাজ করেছেন দীর্ঘ সময় এবং অনেক বিউটি এক্সপার্ট আপনার হাতে তৈরি হয়েছে, সৌন্দর্যের সংজ্ঞাটা আসলে আপনার কাছে কি? আসলে সৌন্দর্যের সংখ্যাটা এটাই যে শুধু মেকআপ করাটা বা ফিট থাকাটাই সৌন্দর্য না, সৌন্দর্য মনের সৌন্দর্য। মনটা মন সুন্দর থাকলে কিন্তু প্রকাশ পায় মুখে, মুখে প্রকাশ পায়, আর তখন ওইটাই আসল সৌন্দর্য মানুষের, আমি মনে করি। আচ্ছা, মানে সৌন্দর্যের সংজ্ঞাটা আপনার কাছে ঠিক তাই? এটাই আমি মনে করি যে এটাই আমার সৌন্দর্য, যে মুখের প্রকাশটা, ব্যক্তিত্বের যে প্রকাশটা, মনটা পরিষ্কার, মনটা ভালো থাকলে তারই মুখে কিন্তু প্রকাশ পায় সৌন্দর্য। বাহ, চমৎকার বলেছেন। তো যেহেতু আমরা বললাম এবং আমরা জানিও যে আমাদের দেশের প্রথম বিউটি পায়োনিয়ার আপনি, সেই গল্পটা আমরা একটু শুনতে চাই আপনার কাছে। কবে শুরু করেছিলেন এই যাত্রা এবং কি মনে করে আসলে আপনার এই পথে যাত্রাটা শুরু হয়েছিল? আসলে আমি ছিলাম না এখানে, আমি পাকিস্তানে ছিলাম। 77 আমি শুরু করি, কারণ তার আগে একবার আসছিলাম, 74-এ একবার আসলাম, দেখলাম যে ঢাকায় কোনো পার্লার নাই, নতুন দেশ, একটাই বিউটি পার্লার, ওটা হলো সেলুন, এটা বলা যায়, ওটা হলো মেফেয়ার। ওরা চুল কাটে আর খোপা করে, এটাই করতো। কিন্তু পুরা বিউটি, মানে বিউটি একটা মানুষের যে প্রয়োজন, সেটা কিন্তু ওরা করতো না। ওটা তো বউ এত চুল কাটার জন্য, খোপা করার জন্য, এইটুকু, মেকআপও করতো না। আমি গেলাম মেকআপ করার জন্য, কিন্তু ওরা ফিরাই দিল আমার ভাইয়ের বউকে নিয়ে। আমি অনেক জায়গায় ইন্টারভিউটাতে বলছি। তো আমি খুব দুঃখ পেলাম যে আমাদের ওরা খুব একটা বাঙালিদের একটা খুব মানে সুবিধা দিতে চায় না। ওরা ওদের ভাষায় কথা বলে, দাম বাড়ায় কথা বলে, হ্যাঁ, অবহেলা করে। তারপরে আমি চিন্তা করলাম যে আমাকে যেতে হয়েছে পাকিস্তান। তখন আমি একবার প্ল্যানও করলাম যে আমি ট্রেনিং করব আর ওইখান থেকে শিখে আসবো, আর আমি এখানে বিউটি পার্লার করব। আচ্ছা, তার আগে কি কখনো এই যে মেকআপ অথবা নিজেকে টিপটপ রাখা, পরিপাটি করা, এই বিষয়গুলো প্র্যাকটিস আপনার ছিল? আমার একটু ছিল, আমি একটু বিউটির দিকে, আমার মা, আমার খালা কিন্তু রওশন জামিল, যে সিনেমা অ্যাক্ট্রেস ছিলেন উনি। আচ্ছা। তো আমার মা দেখতাম ওনাকে না ব্লেড দিয়ে আইব্রোটাকে ক্লিন করে দিত, হ্যাঁ। তারপর অনেক কিছু করতো আমার আম্মা, রিংলেস্ট করতো, চুলার এই যে বড় খুঁটচুন হয় ওইটা গরম করতো, উল্টা গরম করে রিংলেস্ট করতো, হ্যাঁ। তো ওইসব দেখতাম, ফলো করতাম। তো আমার মার থেকেই আমরা পাওয়া এটা। তারপরে আমি যখন প্রথম শুরু করি, আমি 2টা চেয়ার নিয়ে শুরু করি। আচ্ছা, সেটা কত সালে? ওটা 77-এ। তার আগে আপনি ট্রেনিং করেছেন? আমি ট্রেনিং করে আসছি পাকিস্তান থেকে। আচ্ছা। 74-এ আমি ট্রেনিং এখানে জয়েন করলাম। তারপরে আমি 77-এ এখানে এসে শুরু করলাম। আচ্ছা। আর বেগম আমিনা রহমান তো উনি মিনিস্টার ছিলেন, ওনাকে দিয়ে আমি ওপেন করালাম আমার পার্লার, উদ্বোধন করলেন। হ্যাঁ। আচ্ছা, তো যখন শুরু করেছেন তখন যেটা বারবারই আমরা বলছি যে বিউটি পার্লারের কনসেপ্টটা আমাদের দেশে তখনই খুব পরিচিত ছিল না, এবং আপনি শুরু করার পর থেকেই অনেকে সেই পথ ধরে হেঁটেছে। তো তখন আসলে কি প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাকে হতে হয়েছে? তখন প্রথম তো মানুষ ভালো চোখে দেখতো না। আচ্ছা। হ্যাঁ, বিউটি পার্লার মানে বোধহয় একটা মানে আইব্রো করা মানে একটা খারাপ জিনিস, হ্যাঁ, চুল কাটা মানে খারাপ, গুণা, আইব্রো করলে গুণা। তারপরে নানান কথা বলতো,
আমাকে নিয়ে যে এটা সেটা, যে এটা ভালো জিনিস না, ওই পার্লারে যাওয়াই উচিত না মেয়েদের, এরকম বলতো মা বাবা। আস্তে আস্তে আমাকে বোঝাইতে হইতো, আমাকে ইন্টারভিউ করতে হইতো। আমি তখন ইত্তেফাকে লিখতাম সৌন্দর্যের উপরে। একটা মেয়েকে সুন্দর করলে, এমনও হয়েছে, এমনও ঘটনা যে মেয়েটা আমার পরে এমন দিন আসলো যে একটা মেয়ের বিয়ে হয় না, আমার কাছেই নিয়ে আসলো যে আমার মেয়েকে কালো, দেখতে ভালো না, কি করলে তার তার ভালো বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমি বললাম, দেখেন আপনি মেয়েটাকে আমার কাছে ছেড়ে দেন, আমি দেখি। গ্রুমিং করার যে বিষয়টা, বিউটি তখন আমি আইব্রো করলাম, আপার লিপস করলাম, বলে না না না, করবেন না, গুনাহ হবে হবে। গুনাহ তো অনেক কিছুতেই হয়, সব কিছু আল্লাহ তো মানে একটা কথা আছে, জান বাঁচান ফারাজ, এরকম মনে করে আমার মনে হয় এটা কোনো ব্যাপার না। আবার একবার নিজেকে দেখেন যে একটা সুন্দর করে থাকলে কতটা আপনার মানে কাজে আসবে। যাই হোক, আমি বুঝে বলছি, পরে রাজি হলো। কদিন পরে দেখলাম মেয়েটার সত্যি, মেয়ে যখন গেল বিয়ে হলো, মিষ্টি নিয়ে আসলো, আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। এরকম প্রতি কারো হাজব্যান্ড অপছন্দ করে যে আমার বউ সাজে না টাজে না, আমার কাছে মানে ভালো লাগে না, আমাকে দুঃখ করে বলে যে আমার হাজব্যান্ড আমাকে খুব অবহেলা করে। তখন আমি বলতাম যে আপনি তো দেখেন যেভাবে আসছেন, আমার একটা অফিস রুমে ডাকলাম, প্রাইভেট কথা বলার জন্য আমাকে চাইলো। তাই বলে দেখেন আপনি কিন্তু দেখতে আসলেই সুন্দর অত না, কিন্তু আমি সুন্দর করতে পারবো আপনাকে। বোঝালাম যে আমি আপার লিপস করবো, 15 দিনে একটা ফেসিয়াল দিব, চুলকে শ্যাম্পু করবেন, পরিষ্কার একটা সুন্দর বিকালে শাড়ি পরবেন, পারফিউম লাগাবেন, নেল পালিশ ম্যানিকিউর প্যাডিকিউর করবেন, হলুদ থাকবে না রান্নাঘরের, তাহলে দেখবেন আপনি সৌন্দর্য কত সুন্দর লাগে। শুধুমাত্র বিউটি সার্ভিসই না, আপনি তখন কনসালটেন্সি সেটাও করছেন। হ্যাঁ, আমি অ্যাডভাইস দিতাম, আমার খুব ভালো লাগতো কাউকে অ্যাডভাইস দিতে, যে বাসাও চেষ্টা করেন সুন্দর থাকার জন্য। শুধু যে ঘর মানে নিজে সুন্দর তা না, বাড়ি ঘরও সুন্দর রাখতে হবে। আমি কিন্তু খুব শৌখিন মানুষ, আমি কিন্তু খুব বাড়ি ঘর শৌখিন, আমার বাচ্চারাও তাই। আপনাকে দেখে বোঝা যায় আপনি বেশ টিপটপ। হ্যাঁ, আমি থাকতে পছন্দ করি, আমি চাই যে আমার তো 75 চলতেছে বয়স, কিন্তু আমি চাই না ধরা দিতে। আমার বড় ছেলে বিমানের ক্যাপ্টেন 777 ও চালায়, ইনস্ট্রাক্টরও। আমার সেকেন্ড ছেলে ও বিজনেস করে, ও কিন্তু মানে ও সিরামিকের উপর এমন জিনিস নিয়ে আসছে দেশের, জামদানির ডিনার সেট, তারপরে নকশিকাঁথার ডিনার সেট, এটা আরও কারো কাছে নাই। এটা একটা বিরাট ওর ভালো বিজনেস। এটা যে ট্র্যাডিশনগুলো সেটাকে আমার ছেলের বউ একজন DHL এর ডাইরেক্টর, আমার আরেক বউ হাউসওয়াইফ, আমার মেয়ে বুটিক করে। এবং আপনি বলছিলেন, আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে কথা যখন বলছিলাম, তখন আপনি বলছিলেন যে আপনি চান মেয়েরা আসলে এম্পাওয়ার্ড হোক। রাইট, হ্যাঁ, বলে না 50-50, এখন আমরা 50-50-র মধ্যেই চলে আসছি। এখন বাইরের মেয়েদের দেখলে না আমার মনে হয় কি আমরা অনেক স্মার্ট, এখন আমরাও খুব স্মার্ট, আমাদের দেশের মেয়েরাও কিন্তু স্মার্ট হয়ে গেছে অনেক। আগে আমি কিন্তু কষ্ট করে বিউটি পার্লার করতাম, যখন নাকি আমাকে কথায় 15 দিন পরে ব্যাংকক যেতে হতো, বম্বে যেতে হতো, এই কলকাতা যেতে হতো প্রোডাক্ট আনার জন্য। কিন্তু এটা তো এখন তো প্রয়োজন নেই, এখন বাসায় এসে দিয়ে যার পার্লারে সব পাওয়া যাচ্ছে, এবং সব এখানে ভালো ব্যবসা এটার। যারা প্রোডাক্ট বিক্রি করে তাদেরও কম, তারাও আমার কাছেই প্রথম নিয়ে আসছিল, এবং আমি অনেক জায়গা ওদের চেনালাম যে তুমি আস্তে আস্তে নতুন পার্লারগুলিতে যাও, দেখো, আর এই সব তোমরা সেল করো। করতে করতে সেই ছেলে, ওর নাম নাইম, ফ্যান্সি ওর শোরুমের নাম, সে BMW গাড়ি চালায়। আমার খুব ভালো লাগে যে একটা বটল প্রোডাক্ট পাম রসুন নিয়ে আমার কাছে আসছিল। তো সেখান থেকে যেহেতু আপনি শুরু করেছেন, আপনার হাত ধরে আসলে অনেকেরই উত্থানটা হয়েছে বা উঠে আসাটা হয়েছে। তো যখন ফার্স্ট শুরু করলেন, কি কি সার্ভিস দিয়ে শুরু করেছিলেন, এবং তারপরে আসলে আমরা যেটা জানি যে আপনি আসলে অনেক ট্রেনিংও শুরু করেছেন, এবং আমাদের দেশের অনেক বিউটি এক্সপার্ট সাথে সাথেই ট্রেনিং করাতাম, যে ঠিক আছে দোকানটা আমি আসতে বলতো যে আমরাও। যখন শুরু করেছিলেন তখন কাকে কাকে নিয়ে শুরু করেছিলেন? প্রথম আমার ছোট বোন গীতি বিল্লা, ও এখন বেশ নাম, ওরও ইন্ডাস্ট্রি হয়ে গেছে, বড় পার্লার, 2-3টা পার্লার ওর নিজের। আর তারপরে কানিজ আলমাস, সেও আমার কাছে একটা ট্রেনিং নিল। ওদের দিয়ে আমি ট্রেনিংও করাইতাম, সাথে নিজে একটু কাজও করাই নিতাম, যে বউ সাজাও,
হ্যাঁ বই সাজাবো প্র্যাকটিসের জন্য। হ্যাঁ প্র্যাকটিস, ওদের প্র্যাকটিক্যাল হয়ে গেল। ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে ফলো করতাম, দেখতাম। আমার ভাইয়ের বউ, আমাদের ফ্যামিলির অনেকেই কিন্তু বিউটিশিয়ান। আচ্ছা, মানে এই জিনিসগুলো তারা জানে। হ্যাঁ জানে। আচ্ছা, তো ওইভাবে শুরু হয়েছিল, তারপর মোটামুটি বেশ অনেক বছর। এখন কি করছেন? এখন আমি এখন যে একদম বসে থাকি তা না, আমি কিন্তু ক্যাটারিং করি। আচ্ছা। আমি আমি আমার খুব পছন্দ। কথায় একটা কথাই আছে যে রাধে সে চুল বাঁধে। তা আমি যেহেতু বাসায় থাকি, আমি এখন চিন্তা করি যে আমি এই যদি অর্ডার পাই, আমি অর্ডারের কাজগুলি করি। আর আমার খুব রান্না বান্নার শখও অনেক বেশি। আমি যেদিনই মানে আমার বাসায় যে বাবুর্চি রান্নে, সে মেয়ে 42 বছর ধরে কাজ করে। আচ্ছা। যেহেতু আমার হাজবেন্ড নন বেঙ্গলি ছিল, গুজরাটি। আমার হাজবেন্ডের আমার মানে শাশুড়ি যখন ঢাকায় আসলেন, উনি অনেক কিছু শিখেছে রান্না। সেই রান্নাগুলি আমি যদি অর্ডার পাই, মানে অনেক ঈদের সময়, রোজার সময় আমার ভালো হালিম, পায়া, নেহারি এইসব বিক্রি হয়। তো আমার টাইম পাস হয়ে যায়। আমার নাতি 6-7টা নাতি আমার, মাশাআল্লাহ। তার মধ্যে একটা বাইরে 5টা নাতি এখন আপাতত গ্র্যাজুয়েশন করে আসছে। আমার 3 নাতি বাইরে থেকে, ওদের নিয়েই আমার টাইম পাস হয়, সময়টা সেভাবেই কাটে। আচ্ছা, তো বিউটি ইন্ডাস্ট্রি শুরু করলেন, তারপর এই পর্যন্ত পথ চলা। এখন আপনি যেটা বললেন যে এখন তো আসলে বিউটি পার্লার অথবা আমরা নিজেদেরকে যেখানে গিয়ে গ্রুমিং করতে পারি, মেনটেন করতে পারি, সেসব জায়গার অভাব নেই। তো আমাদের দেশে আজকে ইন্ডাস্ট্রিটা যেখানে দাঁড়িয়েছে, আপনার হাত ধরে শুরু হওয়া সেই ইন্ডাস্ট্রি আজকে আসলে কোন জায়গায় আছে বলে আপনার মনে হয়? অনেক ভালোভাবে এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে। অনেক ভালো ভালো বিউটিশিয়ানরা, ভালো ট্রেনিং বাইরের থেকে যারা অ্যাফোর্ড করতে পারে, তারা বাইরের থেকে শিখে আসছে এবং ভালো করতেছে। আর যারা বাইরের শেখে নাই, আরেকজনকে দেখে এখান থেকে সাহস করে বোটক্স করতে, আমার কিন্তু খুব ভয় লাগে। এত সাহস নিয়ে করা উচিত না। আর নিজের একটা আলাদা বিউটি এটা, যে আমি নিজেকে নিজে সুন্দর করতে করতে 80 বছর পর্যন্ত আমি সুন্দর রাখতে চাই। হ্যাঁ, কিন্তু আমি যদি এখন বোটক্স করে আবার নষ্ট করে দেই, এদিকে কমাই, মানে আর্টিফিশিয়াল বিউটি, যেটা আর্টিফিশিয়ালটা করা কিন্তু ভালো না। সেটাকে একসময় বডিতে কিন্তু, মুখে কিন্তু রিঙ্কেলস পড়ে। হ্যাঁ, রিঙ্কেলসের জন্য ব্লাড সার্কুলেশন হয়, তখন কিন্তু ওই জিনিসটা এখান থেকে স্টপ হয়ে থাকবে, ওটা কিন্তু সরবে না, তখন ব্যাকাতারা হয়ে যাবে চেহারা। তার চেয়ে আমার মনে হয় ন্যাচারাল বিউটি বেশি ভালো করা। এবং ন্যাচারাল যে জিনিসগুলো আছে, যে ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা দিয়ে নিজে টেক কেয়ার করা। যেমন আমি বলি, শীতের মধ্যে সবাই নারিকেল তেল আর ভ্যাসলিন দিয়ে ব্যবহার করুক, মিক্স করে, আর ওইটা করুক, অনেক ভালো থাকবে। আর কোনো রাতে আমার মনে হয় না নাইট ক্রিমেরও দরকার, ময়শ্চারাইজার দরকার, কিচ্ছু দরকার নাই। আমি তাই করি। আচ্ছা, আরও একটু জানতে চাই যে এই যে আপনি কিছুক্ষণ আগে আপনার বয়স বললেন, এবং আপনি বললেন যে আমি বয়সটা লুকিয়ে রাখতে চাই, আপনাকে দেখে মোটেও মনে হয় না এই বয়স আপনার। সো নিশ্চয়ই একটা যত্ন বা একটা গ্রুমিং অথবা একটা টেক কেয়ারের মধ্যে থেকেই আপনি এত সুন্দরভাবে নিজেকে ধরে রেখেছেন। সেখান থেকে এই শীতকে কেন্দ্র করে আপনি একটা টিপস আমাদেরকে দিলেন। আরও কিছু জানতে চাই আসলে নিজেকে মেনটেন করবার জন্য বা নিজেদেরকে ভালো রাখবার জন্য কি কি কম খেতে হবে, খাওয়া কম। আচ্ছা, তারপরে এক্সারসাইজ, একটু হাঁটা অল্প। আমাকে ডক্টর তো বলে যে 20 মিনিট হাঁটবেন, ঠিক আছে 20 মিনিট হাঁটলেও চলবে। তারপরে বাসায় যে এখন ঠান্ডা, আমি নিজেই জগিং করি ঘরের মধ্যে, আমার ব্লাড সার্কুলেশনও হয়, শীত কম লাগে। তারপরে খাওয়া তো অবশ্যই কম খাইতে হবে, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। ঘরে বসে ফেশিয়াল করতে পারে, ম্যানিকিউর প্যাডিকিউরও করতে পারে নিজেকে সুন্দর রাখার জন্য। বিউটি ঠান্ডাতে বিউটি পার্লার মনে হয় না কেউ যেতে পারবে, আর যাইতে পারা সম্ভব। তো এই বাসায় বসেই করা যায় যদি করতে হয়। আরো কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি যে কোন ফেস প্যাক যেটা আমরা বাসায় তৈরি করতে পারি নিজেদের স্কিনটাকে ভালো রাখবার জন্য, একটু গ্লোই রাখবার জন্য। স্ক্রাব বানানো যায়, সুজি দিয়ে, দই দিয়ে মিক্স করে এটার একটা স্ক্রাব বানায় মুখে লাগানো যায়, যেগুলি হার্বাল। এটা তো মুখ নষ্ট হবে না। আর দই, প্রচুর দই খালে কিন্তু ভালো থাকে মানুষ। কলা, দই, এই জিনিসগুলি খালি ভালো থাকে, ভালো ঘুম হয়। তারপরে এই কি বলে, এই হলুদ উপটন বানানোর জন্য একটু হলুদ, একটু নিম পাতা, এসব পিষে যদি মুখে লাগায়, গায়ে লাগায়, তাহলে সেটাও ভালো থাকে, চেহারা ভালো থাকে, উজ্জ্বল হয়।
আর অল্পক্ষণের জন্য রৌদ্র গেলে তো ওটা ভালো একটা ভিটামিন ডি পাওয়া যায় রোদে। কিন্তু অনেকে তো কালো হবার ভয়ে না আসলে রোদে যেতে অতক্ষণ চায় না। থাকা তো উচিতই না, আমি তো থাকবোই না, আমি তো উল্টা মুখটা ঘুরে একটু পিঠ দিয়ে চলে আসি, কিন্তু আমি চাই না যে আমি অনেকক্ষণ থাকি, তবে ভিটামিন ডি এর দরকার। আচ্ছা, আমরা একটু হেয়ার কেয়ার নিয়ে জানতে চাই যে আমরা আসলে আমাদের চুলটাকে, কারণ এখন যদি আমাদের কথাই বলি আসলে হয়তো বা স্ক্রিনের জন্য অথবা ডেইলি মেইনটেনেন্সের জন্য আমাদের চুলের উপর অনেক টর্চার হয়। সো কোন বেসিক জিনিসগুলো মেইনটেইন করলে আসলে আমরা চুলটা ভালো রাখতে পারবো? প্রথম একটা কথা বলি, অনেকে রাত্রে শোয়ার সময় ওই যে ভ্যাকুম করে আসে বা খোপা করে আসে ওইটা নিয়ে শুয়ে পড়ে, এটা ভুল। প্রায় 50 বারের মতো ব্রাশ করা উচিত শোয়ার আগে। রক্ত চলাচল করলে আবার ভালো ফ্রেশ চুল হবে। চুল পড়ে গেল কেন, আমাদের চুল বোধহয় এবার গেল, চুল আর হবে না, এটা ভুল ধারণা। যেমন ফুল একটা মাস আসে যেটা থেকে ফাল্গুন মাসে ঝরে পড়ে গাছের পাতা, আবার নতুন তাজা গাছের পাতা ধরে। চুলটা আমাদের কিন্তু বডিটা তাই, আমরা কিন্তু নতুন করে আবার চুল পাই, সবাই ভয় পায় যায় এবার চুল গেল আর চুল হবে না। এই মেন্টালিটিটা নেওয়াই উচিত না। কেন চুল হবে না? ভালো শাক সবজি খাবে, মাছ খাবে, নিজের ফ্রেশ রাখবে, বেশি পানি খাবে, আবার চুল হবে। চুল হবে না এই কথাটা মাথায় আনাই উচিত না, তাইলেই পড়বে চুল। টেনশনে মানুষকে অর্ধেক মানুষ অসুস্থ হয়ে যায়, সৌন্দর্য কমে যায় আমি মনে করি। আচ্ছা, যেহেতু আমি বারবারই বলছি আপনি বিউটি পায়োনিয়ার দেশের, একটা বিষয় নিয়ে এখন বেশ কনফ্লিক্ট কাজ করে, সেটা হচ্ছে তেল। আমরা যে মাথায় অয়েল মাসাজটা করি, অনেকেই বলেন যে আসলে অয়েলের স্পেসিফিক কোনো কাজ নেই আমাদের স্ক্যাল্পের জন্য বা আমাদের হেয়ারের জন্য। আবার অনেকে বলে যে না, আসলে চুল হেলদি রাখতে গেলে আমাদের অয়েল মাসাজটা অনেক ইম্পর্টেন্ট। আপনার কাছে জানতে চাই। আমি কিন্তু সত্যি বলি, আমি জীবনেও তেল দেই না মাথায়। আচ্ছা, হয়তো কমবে বয়সের সাথে সাথে, এমনি আমি চুলটাকে মাসাজ করি, করাই। আর আমি বলি আমার বাচ্চা মেয়েদেরও বলি, আমার বাচ্চাদের বউদের বলি, লেবু আর নারিকেল তেল একটু হালকা গরম করে, যদি একটু একদিন ছুটি পেলে একটু মাসাজ করলো, রুটগুলির জন্য মাসাজ করলো, 1 ঘন্টা পরে শ্যাম্পু করবে, তাও মাসে তেল একবার দিলে হয়। রেগুলার মাথায় তেল দিলে, মানে তেলের কে জানে যে তেলটা সত্যিকারের অরিজিনাল তেল? অ্যাডভার্টাইজ করার জন্য আমি তো বলবো আমার তেল ভালো, আমার উপটন ভালো, আমার এটা ভালো, আমি নিজেই বলবো, তাই না? তো ওরকম তো কত কেমিক্যাল মিলাই কেউ জানে না। আর ফর্সা হওয়ার একটা কি বাইর হয়েছে, ফর্সা হয়, কিন্তু ভবিষ্যতের জন্য ফর্সা হওয়ার ওষুধটা কিন্তু ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি করতে পারে। এবং খুব দুঃখজনক, অনেক পার্লারেও কিন্তু এখন এই যে রং ফর্সাকারী যে ক্রিমগুলো তারা সেল করে, কিন্তু এটা ওরা না জানা করে, কিন্তু এসব তো ধরতেছে এখন। আমার খুব ভালো লাগে যে ওরা ধরে দিচ্ছে, এটা জেনুইন জিনিস না। আর এইটুক যে মানুষরা মানে হেল্প করতেছে, যে মানুষের ওষুধ ভিটামিনও নকল হইতেছে, ও তারপরে মেকআপ নকল হইতেছে, এটাতে স্কিনের জন্য ক্যান্সার হতে পারে, আল্লাহ মাফ করুক। তো আমার মতে ন্যাচারাল জিনিস নিয়ে বিউটি করলে ভালো হয়, বিউটি প্র্যাকটিসটা করলে ভালো হয়। আচ্ছা, যারা রেগুলার মেকআপ করে তারা আসলে কিভাবে বেসিক একটা স্কিন কেয়ার করতে পারে? রেগুলার যারা মেকআপ করে, তোমাদের তো করতেই হয়, তো রাতে তোমরা হয়তো অলিভ অয়েল বা নারিকেল তেল, বেস্ট নারিকেল তেল আমি বলবো, ওটা দিয়ে তুলা দিয়ে পুরো পরিষ্কার করতে, তারপরে মুখটা একটু ভালো করে গরম পানি আর ফেনা করে সাবান, মানে যে সাবান দিয়ে আমরা মুখ ধুই, সোপটা দিয়ে ভালো মতো ফেনা করে ধুয়ে তারপরে আবারও নারিকেল আর ভ্যাসলিন লাগিয়ে নিতে হবে। নারকেল তেল এবং ভ্যাসলিন। হ্যাঁ, অনেকে আছে নারকেল তেলে হয়তো অ্যালার্জি বা ব্রেকআউট হয়, পিম্পল বা একনি। না, পিম্পলস হয় হয়তো পেট গরম থাকলে পিম্পলস বেশি হয়, পানি কম খেলে পিম্পলস হয়, কনস্টিপেশন হলে পিম্পলস হয়, মাথার খুশকির থেকেও কি পিম্পলস হয়। আচ্ছা, এর জন্য বললাম যে মাথা ব্রাশ করতে হবে, ব্রাশ করলে খুশকিও থাকে না, রক্ত চলাচল হবে, আর ওই রুটগুলি খুলে যাবে। ব্লাড সার্কুলেশন হলে রুট খুলে নতুন চুল বের হবে। আচ্ছা, হ্যাঁ, ওটা হলে আপনি চুল হবে। আর ভিটামিন সি, মাছ, সবজি এগুলি খেলে তো নিশ্চয়ই ভালো থাকবে মুখ। আচ্ছা, তো আপনি বলছেন যে বেস্ট ময়শ্চারাইজার হচ্ছে নারকেল তেল এন্ড ভ্যাসলিন। হ্যাঁ, সেটা আমরা আমাদের ফেসে ইউজ করতে পারি একদম হার্মলেস ভাবে, এটা আমাদেরকে বেশ ভালো একটা রেজাল্ট দিবে। অলিভ অয়েল থেকেও ভালো কিন্তু নারকেল তেল আর ভ্যাসলিন। তো সেটা যদি আসলে কোল্ড প্রেসড বা একদম পিওর নারকেল তেল হয়। হ্যাঁ, মানে পিওর তো নাও পেতে পারি, জানি না যে পিওর না, আমি তো বললাম কোনো জিনিসই পিওর সাহস হয় না, কিন্তু এটা তো তেলের জিনিস, ওটা কোনো ক্ষতি করে না। হ্যাঁ, ওইটা সাপোর্ট করে রাখে মুখে। আচ্ছা, ওটা সাপোর্ট দেয়। তো আপনি কি পার্লারে যান কিনা?
আমি পার্লারে যান কিনা? এখন আমি কোনো দিন পার্লারে যাই না। আমার পার্লার 99 আমার হাজবেন্ড মারা গেছে যখন, তখন বন্ধ হয়ে গেছে। তারপরে আমার মনে হয় না আমি কোনো দিন আমি পার্লারে কোনো পার্লারের মানে ভিজিট করতে যাই নাই। আমাকে ডাকেও নাই, আমি যাইও নাই। আমার নিজেরটা আমি নিজে করি। মাঝে মাঝে আমার পুরনো মেয়ে, আমার নিজের বিউটিশিয়ান যারা আমার কাছে কাজ শিখছে ওদের ফোন করি, আমার চুলটা আমি কাটাই, কিন্তু আমি নিজে চুল সেট করি, নিজে মেকআপ করি। শুধু ওয়্যাক্স করলে আমি ওদের ডাকি যে যখন আসলে হেল্পের প্রয়োজনই হয় তার জন্য, এছাড়া আপনি সবকিছু নিজে করি। আচ্ছা, আমাদের দেশে বিউটি ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বেশ হোপফুল, আপনি বলছিলেন যে এখন সবাই বেশ ভালো করছে। আমাদের দেশে বিউটি ইন্ডাস্ট্রি আসলে আরো কত দূর যাবে বলে আপনার মনে হয়? অনেক আগাবে। এখন অন্য সব বিজনেস ছেড়ে দিয়ে আমি দেখি বিজনেসটা বিউটির উপরেই মানুষরা বেশি করতেছে, এবং দর্জি, ডক্টর আর বিউটিশিয়ান কখনো বন্ধ হবে না একদম। আমার মতে আমি জানি এই তিনটা জিনিস কখনো কমবে না, বাড়তেই থাকবে। বিউটি পার্লার বাড়তেই থাকবে। যারা নতুন বাচ্চা জন্ম হলো তাদের যখন 15 বছর 16 বছর তখন তারা আবার বিউটি পার্লার যাওয়া শুরু করবে। হ্যাঁ, তারা টেলারকে ডাকবে, টেলারও কখনো বন্ধ হবে না, ডক্টরও কখনো বন্ধ হবে না। তিনটা জিনিসের বিজনেস কখনো ডিমান্ড সবসময়ই থাকবে। আচ্ছা, তো যখন আপনি শুরু করেছিলেন তখন আপনি পাকিস্তান থেকে ট্রেনিং করে এসেছিলেন, এরপর আপনি অনেককে ট্রেনিং করিয়েছেন। এখন কিন্তু এই বিউটি রিলেটেড যে ট্রেনিং বা ইনস্টিটিউট এগুলো অনেক বেড়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে যে ইনস্টিটিউটগুলো আছে শেখার, সেগুলো যথেষ্ট? যথেষ্ট, হ্যাঁ। তারপরে ওরা বাইরে থেকে আনে অনেকে, একটু মানে অ্যাডভার্টাইজ করার জন্য হয়তো নিজেদের পার্লারে যে আমি অমুক দেশ থেকে আনলাম, তমুক দেশ থেকে আনলাম। আমার মনে হয় না অত খরচ না করে বরঞ্চ এখানের মেয়েরা যারা ভালো করে তাদেরই ডেকে কাজ করাতে পারে, বা তাদের কাছে যে মানে শিখতেও পারে, অনেক কিছু শেখাতেও পারে, এখানেই পারা যায়। আর অনেক আমার মনে হয় না আমাদের এখন মেয়েরা অনেক স্মার্ট, অনেক আউটলুক ভালো ওদের, সবাই বাইরে যাচ্ছে দেখতেছে। নিজে তুমি এখন দেখলাম তুমি নিজে মেকআপ করলে, আমার খুব ভালো লাগলো যে তুমি মেকআপ করলা, তোমার মেকআপ খুব সুন্দর মেকআপ করলা। তো এখন আর আমার মনে হয় না বিউটি পার্লারের জন্য বাইরে যাইতে হবে বা বাইরে থেকে কাউকে জানতে হবে। এখন ফেসবুক তো ইন্টারনেটের কারণে আমরা অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি, খাবারও রাঁধতে পারতেছি। অবশ্যই, বিভিন্ন ভেরিয়াস টাইপ অফ আইটেমস। আপনার জানা মতে আমাদের দেশে এখন কোন পার্লার অথবা কোন বিউটিশিয়ানরা ভালো করছে? আমি তো বলবো আমার ছোট বোন, প্রথম নিজের বোন বলবোই, তারপরে ফারজানা শাকিল, তারপরে পারভিন, আফরোজা পারভিন, ও খুব ভালো করে। ও তারপরে কানিজ আলমাজ, ও যেমন ভালো করে তেমন ভালো ব্যবহারও তার খুব ভালো। ওর এরা বেশ নাম করলো, এরা নাম, এখন ওদের নামটা কিন্তু এখনো কোনো দিক দিয়ে কম হয় নাই, বা কেউ এখন পর্যন্ত কেউ কোনো বদনামও করে নাই যে পার্লারে ভালো কাজ করে না, সবাই ভালো করে। এই কয়টা যাদের আমি চিনি তারা সবাই ভালো, বেশ ভালো করছে, বেশ ভালো করছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করতে চাই হেয়ার নিয়ে, সেটা হচ্ছে এখন হেয়ার কালারটা আসলে অনেক বেশি ফেমাস, সবাই কম আর বেশি হেয়ার কালার করে। হেয়ার কালারের কারণে যে ড্যামেজটা আমাদের চুলে হয়, অনেক ড্যামেজ হয় চুলটা। কিন্তু কালো বাঙালি মেয়ে, কালো চুল বেশি আমার পছন্দ। আমি সবসময় মনে করতাম অনেকে হয়তো রাগ করবে যে বিজনেস নষ্ট করে দিতেছি বলে। কালো মেয়েরা যেমন আমাদের চোখ কালো, বা বাইরে বিদেশে কিন্তু আমাদের কালো চুল দেখলে, চোখ কালো দেখলে একবার হলেও তাকায় দেখে যে মেয়েটা কি বিউটি, এত সুন্দর। হ্যাঁ, কালো মেয়েদের কিন্তু অনেক দাম বিদেশে। তো কালো চুলেরও অনেক দাম, করে শখে করে, কিন্তু মানাইতে হবে। যাদের মানায় না তারাও করে, যাদের আর মেহেন্দি দিয়ে করলে তো আরও বাজে দেখতে লাগে। আমি দেখি, আমার বলাটা উচিত না, কিন্তু আমার চোখে ভালো লাগে না। আমার যেটা চোখে ভালো লাগে, আমার কালো চুল ভালো লাগে, ডার্ক ব্রাউন কালারে একটু করলে ভালো লাগে। হ্যাঁ, ন্যাচারাল থাকতে হবে চুলটা, তাহলে মুখের বিউটিটা বাড়ে বেশি। আচ্ছা, তো আপনি এই দীর্ঘ পথ চলায় অনেক অর্জন, আপনার এমন কোন অর্জন কি বাকি আছে যেটা পেলে আপনার কাছে মনে হবে আপনার ক্যারিয়ারে বা আপনার জীবনে পূর্ণতা এসেছে? অনেক শখ আমার যে আমি এই জন্য একবার, আমি 40 বছর পার্লার করার পরে, এত পার্লার হওয়ার পরে আমার একটা শখ রয়ে গেছে যে আমি যেন 21শে পদক পাই। মন থেকে বললাম যে আমার খুব শখ যে
আমার পাওয়া এটা আচ্ছা, মানে আপনি পেলে আপনার কাছে মনে হবে আপনার জীবনে আমার পূর্ণতা জীবনের এসেছে। সার্থক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। Thank আপনি you. আজ আমাদের এই আয়োজনে এসেছেন, আমাদের বছরের প্রথম আয়োজনে আপনাকে আচ্ছা, পেয়েছি। আমাকে 18 বছর পর এটিএন বাংলা আমাকে ডাকলো, আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি। আমি থ্যাংক ইউ সো মাচ যে আমাকে মনে করে আমাকে এত 18 বছর পরে আবার ডেকে আনলো, এতেই আমি অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের Thank you. আজকের আয়োজনে আসার জন্য। অনেক শুভকামনা রইল আপনার প্রতি। থ্যাংক ইউ সো মাচ, তুমি ভালো থাকবে। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। নতুন কোনো বিষয় নিয়ে আমরা গল্প করব, আড্ডা দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ঠান্ডা পড়েছে, আপনারা নিজেরাও সতর্ক থাকবেন, আপনাদের পরিবারের সকলকে সতর্ক রাখবেন এবং অবশ্যই শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।